বিছানা থেকে পা ঝুলিয়ে বসে আছে আরু। পাটা বারবার তোলাছে অস্থিরতায়। আরিশকে ছাড়া আর এক মুহূর্ত ভালো লাগছে না ওর। সেই কখন থেকে একা একা ঘরের মাঝখানে বসে আছে। অস্থিরতায় ঘড়িটার দিকে তাকাতেও এখন বিরক্তি লাগছে। তবুও তাকাচ্ছে ঘড়িটার দিকে। সময়টাও আজকে যেন ওর সামনে বিরাট প্রাচীর করে তুলেছে। হয়তো ওর অপেক্ষার দীর্ঘ পরীক্ষা নিচ্ছে। ঘড়ির ছোট কাঁটাটা এখন 10-এর ঘরে, আর বড় কাঁটাটা 9-এর ঘরে। অর্থাৎ তো 10টা 45 বাজে। এই মুহূর্তে আরুর ইচ্ছে হচ্ছে ঘড়ির কাঁটাটাকে নিজের ইচ্ছে মতো চালাতে, যাতে সময়টা ওর হিসেবেই চলে। কিন্তু এই ঘড়িটাকে থামিয়ে দিতে পারলেও জীবনের ব্যস্ততার ঘড়িটাকে তো আর পাল্টাতে পারবে না। পারলে আরু এবার কেঁদেই ফেলে। এমনিতেই সকাল থেকে কিছু খাইনি আরিশ, আর এখনো মন টানছে না যে আরিশকে ছাড়া কিছু করতে, এমনকি কিছু খেতেও। না জানি মানুষটা সারাদিন কিছু খেয়েছে কি। আরিশ মুখে যতই বলুক অফিসে গিয়ে লাঞ্চ করে নেবে, কিন্তু আরও বেশ ভালোই জানে যে একবার কাজের মধ্যে ঢুকে গেলে আরিশের কোনো দিকে খেয়ালই থাকে না। আরও এখন নিজেকেই নিজেই বকা দিচ্ছে। এটা ভেবে যে ও নিজে যদি একটু নিজের প্রতি যত্নশীল হতো, তাহলে হয়তো আজকে ওকে নিয়ে এতটা ধকল আরিশকে সহ্য করতে হতো না। এগুলো ভাবতেই বুক ফেটে কান্না আসছে আরুর। আজ ওর জন্যই মানুষটা এত কষ্ট করছে। আপনা আপনি চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে তার চিবুক দিয়ে গড়িয়ে পড়তেই তাড়াতাড়ি করে জামার হাতা দিয়ে মুছে নিল আরু। এভাবে আর চলবে না। আরিশকে ফোন করতেই হবে এবার। তাড়াতাড়ি করে আরিশের নাম্বারেই ফোন করলো। ফোনটা কানে ধরে আছে আরু। বেশ কয়েকবার রিং হচ্ছে, তবে ওপাশ থেকে রিসিভ করছে না আরিশ। শেষ মুহূর্তে এক রাশ রাগ আর হতাশা নিয়ে ফোনটা যখনই কাটতে যাবে, তখনই আরিশ ক্লান্তি মাখা কণ্ঠে বলে উঠল, এই তো আমি আসছি আরু পাখি, আর 5 মিনিট লাগবে। আরু আরিশের কথার কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল। আরিশ ওকে মিথ্যে কথা বলেনি। রাস্তায় গাড়ির হর্নের আওয়াজ শুনে আরু বুঝতে পেরেছে যে আরিশ বাড়িতেই ফিরছে। আরিশের ক্লান্তি মাখা কণ্ঠ শুনে আরুর ভিতরে যেন ছারখার হয়ে গেল। আরিশের সঙ্গে কথা বলার অবস্থায় ছিলই না। ফোনটার কেটে ফুপিয়ে কেঁদে উঠল আরু। প্রিয় মানুষের কষ্টে আজ ও নিজেও কষ্ট পাচ্ছে খুব। আজ ও বুঝতে পারছে তাহলে ওর সামান্য কিছু হলে আরিশ কতটা কষ্ট পায়। তাহলে ভালোবাসা বুঝি এমনই হয়। কিছুক্ষণ পর গাড়ির আওয়াজ শুনতেই দৌড়ে ছুটে বেলকনিতে চলে গেল আরু। ডাক্তার ওকে বারণ করে দিয়েছে যাতে কোনো রকম লাফালাফি বা দৌড়াদৌড়ি না করে। তবুও এই মুহূর্তে যেন এই সমস্ত কিছুই উপেক্ষা ওর কাছে। কোনো বারণ শুনবে না এখন। আরিশকে এক পলক দেখে রুমের ভেতর চলে গেল। মনে মনে ভাবছে, কাঁদবে না আর, কারণ আমি কাঁদলে উনি আমার থেকেও আরো বেশি কষ্ট পায়। আরও রুমে বসে আছে। তখনই চিরচেনা মানুষটা ওর কাছে এগিয়ে আসতেই বুকের হৃদস্পন্দনটা যেন বেড়ে গেল। কয়েক ঘন্টা আগেই দুজনের মধ্যে দেখা হলেও এখন যেন মনে হচ্ছে যে বহু যুগ পরে আবার ওরা দেখা পেয়েছে নিজেদের। আরিশ দেখলো আরও অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। ধীরে ধীরে এগিয়ে আরুর পাশে গিয়ে বসলো। তুমি এখনো জেগে আছো আরু পাখি? তোমাকে না আমি বললাম যে আমার ফিরতে লেট হবে, তুমি ঘুমিয়ে পড়ো, তাও তুমি জেগে আছো কেন? খানিকটা ধমকে সুরেই বলল আরিশ। আরিশের কথা শুনেই আরু আরিশের দিকে তাকালো গভীর দৃষ্টিতে। আরুর চোখের দিকে তাকাতেই আরিশের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। চোখ দুটো লাল হয়ে গেছে। ভয়ঙ্কর কষ্টে মানুষ যেমনটা জর্জরিত হয়, তেমনই রাঙ্গা সেই চোখ দুটো। আরিশ আর কিছু বলার সাহস পেলই না। বাকরুদ্ধ এই মুহূর্তে। ও কি বলবে কিছুই বুঝতেই পারছে না। আরু সে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনি ফ্রেশ হয়ে আসুন। বলে উঠেই চলে গেল। আরিশ কিছুই বুঝতেই পারছে না কি হয়েছে আরুর। মনটা ওর বড্ড আনচান করছে। সারাদিন এত ধকল, এরপর আবার এত কিছু হওয়াতে চিন্তাটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। আরও সেই নিচে গেছে দেখে আরিশ আর কোনো রকম সময় নষ্ট না করেই জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেদের সমস্ত ক্লান্তি দূর করছে আরিশ এবং মনে মনে ভাবছে, তাহলে আরু পাখিকে কি কম সময় দিয়ে ফেলেছি? ঠিকঠাক সময় দিয়ে উঠতে পারছি না যখন, এই মুহূর্তেই ওর আমাকেই সব থেকে বেশি প্রয়োজন। সমস্ত কিছুই আজ এলোমেলো আরিশের কাছে। আরিশের চোখ দুটো দেখে আরও ছটপট করে নিচে গিয়ে খাবারগুলো গরম করে নিল। ফ্রিজ থেকে মাছ আর চিকেন বের করে গরম করে রাখলো। তারপর ট্রেতে বসিয়ে নিয়ে ঘরের দিকে রওনা দিল। খাবারগুলো সামান্য বেশি দিয়েছে, কারণ ও নিজেও কিচ্ছু খায়নি। অনিকা খান অনেকবার জোর করা সত্ত্বেও ওকে খাইয়ে উঠতেই পারেনি।
একটাই কথা, আরিশ না আসলে ও খাবে না। রুমের দিকে পা বাড়াতেই মনে পড়ল সিঙ্গারার কথা, যেটা মামুনি সন্ধ্যাবেলা বানিয়েছিল। সারাদিনে কিছু না খাওয়ার পর সিঙ্গারা খেয়ে অ্যাসিডিটি হয়ে যেতে পারে, তা জেনেও আরও সেই সিঙ্গারা নিয়েই গেল, কারণ মামুনি অত্যন্ত যত্ন আর ভালোবাসা ওর জন্য বানিয়েছে। না খেলে তাকে অপমান করা হয়, তাদের মতো করে আরুরও কর্তব্য তাদের কথা ভাবা। শাওয়ার শেষে আরিশ দেখল প্লেটের উপর ট্রেতে করে অনেক খাবার সাজানো রয়েছে এবং আরুষি বোতল থেকে গ্লাসে জল ঢালছে। ভেজা চুলগুলোকে হাত দিয়ে ঝাঁকিয়ে তোয়ালাটা দিয়ে একবার শরীরটা মুছে নিয়ে সোফার উপর রাখা শার্ট পরে নিল। ধীর পায়ে এগিয়ে আরুষিকে পিছন থেকে জড়িয়ে ধরল আরিশ। অদ্ভুত এক সুগন্ধ ভেসে আসছে আরিশের শরীর থেকে, যা ক্রমাগত আরুকে পাগল করে দিচ্ছে। মানুষটি সত্যিই ওকে পাগল করে দেয়। এতটা কাছে না আসলে কি নয়, যদিও এটা আরিশের ভালোবাসা। দিন শেষে নিজের প্রাপ্য ভালোবাসাটুকু নিজের করে নিতে ভোলে না আরিশ। হাজার ব্যস্ততার মাঝেও যে আরুকে ভালোবাসার দায়িত্ব ওর। আরুষি নিজে থেকে আর আরিশকে ছাড়লই না। দিন শেষে একটু ভালোবাসা ওর নিজের জন্য খুব দরকার। বিয়ে করব আবার আরু পাখি, আবার গড়ে তুলব নতুন করে সংসার এক রাশ ভালোবাসা দিয়ে। আরু কোনো উত্তর দিল না। আরিশকে বিছানায় বসতে বলল। আরিশ বিছানায় বসতে আরু বাটি থেকে একটু তরকারি নিয়ে ভাত মেখে আরিশের মুখের সামনেই ধরল। নিন, হা করুন। তুমি খেয়েছো আরু পাখি? আমি খেলাম কি না সেটা বড় কথা নয়। আমি আপনাকে এখন খেতে বলেছি, তো আপনি খাবেন। আরিশ এবার রেগে গেল, ধমকের সুরে বলল, তার মানে তুমি খাওনি, তাই তো? এতটুকু বোঝো না যে তুমি আর একা না, তোমার সাথে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। তাই তুমি কিছু না খেলে তুমি যেমন কষ্ট পাবে, সেও তো সমান কষ্ট পাবে। এতটা কেয়ারলেস কেন তুমি? আরুষি এবার ফুপিয়ে কেঁদে উঠল। টপ টপ করে জল গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে। আরিশ তাড়াতাড়ি করে আরুর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল। ওর চোখের কোণেও জল। আজকে দুজনের মনের মাঝে দীর্ঘ কালো মেঘ। আরিশের কপালে ভালোবাসার পরশ একে আরিশ জিজ্ঞাসা করলো, কি হয়েছে আরু পাখি? কাঁদছো কেন তুমি? তুমি কি জানো না তুমি যে কাঁদলে আবার কষ্ট হয়? আপনি কখনো কোনো যত্ন নেন না। আপনি নিজেও তো দুপুরে লাঞ্চ করেননি, আর আপনি আমাকে বকছেন। সবাইকে ভালো রাখতে গিয়ে দিন শেষে আপনি নিজেও তো ভালো নেই। সেটা কেন মানতে চান না? কেন সবাইকে দেখান যে আপনি হাজারো ব্যস্ততার মাঝে ভালো আছেন, যা আপনি নেই? কি হবে এত কাজ করে? দিনরাত এক করে সামান্য কিছু টাকার জন্য অফিসে পড়ে থাকার কি দরকার? আমাদের তো ভালোভাবেই দিনটা চলে যাচ্ছে, তাই না? আর আমার খুব কষ্ট হয় আপনাকে এত স্ট্রাগল করতে দেখে। আমার নিজেরও তো ভালো লাগে না। আরিশ আরুষিকে নিজের থেকে ছাড়িয়ে বলতে লাগলো, বুঝেছি, আমার বউটা খুব কষ্ট পেয়েছে। আসলে তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, আমার সত্যি কোনো কষ্ট হয় না। তাহলে আমিও ভালোবাসা থেকে কিছু অনুভব করলে তাও বুঝি আজকাল মিথ্যে হয়? আরিশ এইখানেই থেমে গেল। বুঝতে পারছে যে আরিশের সাথে তর্ক করেই লাভ নেই, তাই আরুষিকে থামানোর জন্য ঠোঁটে আলতো করে স্পষ্ট করে বলল, লেট হবে না কখনো, প্রমিস? এটুকুতেই নয়, এটাও বলেন যে ঠিকঠাক নিজের যত্ন নেবেন আর ঠিকঠাক টাইমে লাঞ্চ করবেন। আচ্ছা বাবা, সব মেনে চলবো আমি। চলো তো এবার আমাকে খাইয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আরু ফিক করে হেসে দিল আরিশের কথা শুনে। তারপর আরিশকে সামনে বসিয়ে খাইয়ে দিল আর তার সাথে নিজেও খেলো। আরিশের বুকে মাথা রেখে শুয়ে আছে আরু। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ যেন আজ এক জায়গায় হয়ে ওদের কাছে এসেছে। প্রিয় মানুষটার সাথে একসঙ্গে সুখ অনুভব করা এক অদ্ভুত ভালো লাগা। এইভাবে যেন দুজনে শত শত যুগ পার করে দিতে পারে। আরিশ আরুষির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং বলছে, আরু পাখি, আমরা আবার বিয়ে করব। কালকে আব্বুকে বলবো বিয়ে ডেট ঠিক করার জন্য। আরু চমকে আরিশের দিকে তাকালো, তাকিয়ে বলল, না না, তার কোনো দরকার নেই। এখন আবার নতুন করে কী সব বলছেন? পাগল হয়ে গেছেন আপনি? আরিশকে নিচে শুয়ে দিতে আরুষি উপরে উঠে বলল, কেন দরকার নেই? আলবাত দরকার আছে। তাছাড়া তোমার আমার বিয়েটা ঠিকঠাকভাবে হয়নি, তাই আমি চাই আরও বড় করে ধুমধাম করে আমাদের বিয়েটা হোক। তারপর আমাদের যখন বেবি আসবে তখন তাকেও তো বলতে হবে যে একবার আমি জোর করে বিয়ে করেছি, আর একবার ভালোবেসে। আরুষি আরিশের কথা শুনে লজ্জা পেয়ে গেল। লজ্জায় মুখটা লাল হয়ে গেছে।
কি বলবে কিছুই বুঝতেই পারছে না। লজ্জায় আরুর গাল দুটো চকচক করছে। আরুষির গলায় মুখ ডুবিয়ে দিতেই আরিশকে আরো জোরে জড়িয়ে ধরল নিজের সাথে শক্ত করে। ওদের ভালোবাসাটা কত অদ্ভুত, তাই না? সারা জীবন যেন এইভাবেই সুখে থাকি দুজনে। আজকে আরিশ আর কলেজে যায়নি, কারণ অফিসে অনেক কাজ আছে। তাছাড়া এখন থেকে আরও সম্পূর্ণ খেয়াল রাখতে হবে, তাই একটু বেশি করেই সময় দিতে চায় আরুকে। অফিসে আমার তোমার সাথে কিছু কথা ছিল দরকারি। তোর দরকারি কথা মানে খুবই গুরুত্বপূর্ণ, তা তো শুনতেই হবে। তা কি কথা মাই সান? আরিশ চেয়ারে হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিল। নিজের ক্লান্তি দূর করে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি আবার বিয়ে করতে চাই বাবা। আফজাল খান মুচকি হাসি দিয়ে বললেন। তা কবে? আরিশ শান্ত দৃষ্টিতে বলল, খুব তাড়াতাড়ি। আমি চাইছি আগামী 23শে নভেম্বর। আফজাল খান আরিশের কাছ থেকে পুনরায় বিয়ের কথা শুনে অবাক হলেন না, কারণ উনি জানেন যে ওনার ছেলে এমন কিছু করবে না যাতে আরও কষ্ট পায়। মুখে চিন্তার রেখা রেখেলে আফজাল খান বললেন, তাহলে আর বেশি দেরি নেই, এই কয়দিন পরেই। আমি চাই সানার বিয়েটাও আমাদের সাথে হোক। আরবের বাড়ির সবাই কি তাতে একমত হবে? আমার আরাফের সাথে কথা হয়েছে, ও আমার সাথে একমত। আর তাছাড়া ওর পরিবারও চাইছে যে বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হোক। তাই আর দেরি করে লাভ কি? ওদের তো এখন এঙ্গেজমেন্টটাও হয়নি, তাহলে কেমনে কি? আমাদের গায়ের হলুদের দিনই ওদের এঙ্গেজমেন্ট হবে। আচ্ছা, তবে তাই হোক, আমিও অতমত। আমি তাহলে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করছি, তুমি চিন্তা করো না। তুই থাকতে আমার চিন্তা কিসের? আচ্ছা বাবা, আমি এখন তাহলে আসি। আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে আরু পাখি রাগ করবে। ভালো করে যত্ন নিস, আর যা চাইবে না করবি না। আরিশ মুচকি হেসে বেরিয়ে গেল। আরও বসে বসে আমের আচার খাচ্ছে। সিজন পার হয়ে গেছে, তাই মুখে যেন বেশি ধরেছে আচারটা। আরুর আম্মু বানিয়ে রেখেছিলেন, সেটাই দিয়ে গেছেন। প্রতিবার আচারে কামড় দিচ্ছে আর চোখ মুখ টেনে ধরেছে। আচারটা প্রচণ্ড টক, তবুও ও খাবেই। মুখে ধরেছে বেশ। আজকাল তো আর কিছুই খেতে পারে না, তাই যখন এটা ভালো লাগছে তখন সহজেই আচারের বয়ামটা রাখছেই না। আগের দিন আরুষি অভিমান করেছিল দেখে আরিশ আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। বেশি বেশি করে খেয়াল রাখতে হবে ওকে। আরিশ রুমে ঢুকতেই ভেবেছিল আরুষিকে দেখতে পাবে, কিন্তু আরুষিকে দেখতে না পেয়ে নিচে গিয়ে ওর মাকে জিজ্ঞেস করলো, আরুষি কোথায়? আরে আর বলিস না, মেয়েটা সেই কখন থেকে ছাদে বসে আছে। এরকম টাইমে ছাদে বসে কি করছে? আসলে ওর আম্মু আচার বানিয়ে দিয়েছে, সেটাই বসে বসে খাচ্ছে। আমিও না করিনি, এই সময়ে যেটা মুখে ভালো লাগে সেটাই খাবো। সানাও গিয়েছিল, সানাকে জোর করে খাওয়াতে গেছে আচারটা, আর সানা রাগ করে নিচে চলে এসেছে। সানা তো এসব আচার একদমই পছন্দ করে না। আরিশ আঙ্গুল দিয়ে চুলগুলোকে সামান্য আলতো করে বুলিয়ে বলল, আচ্ছা আমি আসছি। অফিসের পোশাকটাও এখনো চেঞ্জ করেনি আরিশ। অফিস থেকে বাড়ি ফিরে আরুষিকে না দেখতে পেরে মনটা ছটফট করছে। তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদে উঠেই সামান্য হাঁপ ছেড়ে সামনের দিকে তাকিয়ে দেখল আরুষি দোলনায় বসে পা দোলাচ্ছে আর আচার খাচ্ছে মনোযোগী হয়ে। কেউ যে সেখানে উপস্থিত সেটা যেন ওর চোখেই ধরছে না। আরিশ ফেরার সময় আজ আরুষির জন্য শখ করে লাল রঙের কাঁচের চুড়ি আর একজোড়া নূপুর কিনে এনেছে। অনেক দিনের ইচ্ছা ওর আরুষিকে এগুলো নিজের হাতে করে পরিয়ে দেবে। যেহেতু আজ তাড়াতাড়ি অফিস ছুটি হয়েছে, তাই অফিস থেকে ফেরার পথে এইগুলো কিনে এনেছে রাস্তায় একটা দোকান থেকে। চুড়িগুলো একটা প্যাকেটে ছিল বলে সেটা ঘরে রেখে দিয়েছে, কিন্তু নূপুরটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখেছিল। আরিশ ধীরে ধীরে আরও সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে আরোর পাটাকে নিজের পায়ের উপর রাখলো। নূপুরটা পরাতেই শুরু করেতেই হাতের স্পর্শ পেয়ে আরও চমকে গেল। এতক্ষণ ধরে দূরের ফ্ল্যাটে ছাদে দুটো পায়রাকে দেখছিল। পায়রাগুলোকে দেখেই ওর আরাধ্যের বাড়ির দৃশ্যের কথা মনে পড়ে গিয়েছিল। সেটা নিয়েই এতক্ষণ গভীর ভাবনায় মগ্ন ছিল। আরিশ নূপুরটা পরিয়ে দিচ্ছে যত্ন সহকারে। আরও আরিশকে ছাড়িয়ে দিয়ে দাঁড়ালো, চমকে বলল, এটা আপনি কি করছেন? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? উঠুন। আরিশ রাগিয়ে চোখে আরুর দিকে তাকালো। চুপ করে বসো, যেমনটা আগে বসেছিলে, নাহলে আজকে তোমার খবর আছে। আরিশের চোখগুলো দেখে আর ওর গলার ভয়েস শুনে আরুর কাজ শেষ। ভয়ে ভয়ে চুপচাপ বসে পড়লো। এই মুহূর্তে আরিশকে ওর কাজ থেকে ডিস্টার্ব করা ঠিক হবে না। ও যা করছে ওকে সেটাই করতে দেওয়া ভালো।
আরিশ আরুর এক পায়ে নুপুর পরিয়ে দিয়ে আরেকটা পা ওর পায়ের ওপর রেখে সেটা নুপুর পরিয়ে দিল। শেষে পায়ের পাতায় আলতো করে চুমু দিল। আরিশের স্পর্শ পেয়ে আরুষির সর্বাঙ্গ কেঁপে উঠল। সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে আর সঙ্গে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। আরিশ এবার উঠে আরুষির হাত ধরে ওর কাছে টেনে নিয়ে আসলো আর কোমরটা আলতো করে জড়িয়ে ধরেছে। কাছে টেনে এনে আরুষির ঠোঁটের কোণে আলতো করে স্পর্শ দিয়ে দিল। সেখানে অল্প একটু আচার লেগেছিল, সেটা আরিশ খেয়ে নিল। আরুষি আরিশের জামার কলারটা জোরে চেপে ধরেছে, চোখ দুটো বন্ধ করে নিল। আরিশ আরুর দিকে তাকিয়ে দেখলো আরুষির চোখ মুখ খিচে দাঁড়িয়ে রয়েছে। আরিশ মুচকি মুচকি হাসতে লাগলো। আরুষি একটা চোখ খুলে দেখলো আরিশ হাসছে। তা দেখে ও নিজেও খানিকটা লজ্জায় পড়ে গেল। তারপর তাড়াতাড়ি করে আরিশের কাছ থেকে সরে গেল। আমার বউটা দেখি লজ্জা পেয়ে গেছে। জানো তো, তোমাকে এখন লজ্জা পেতে দেখে পুরো গুলু গুলু লাগছে। বলে আরুষির গালগুলো টেনে দিল হালকা করে। আরুষি লজ্জা পেয়ে পিছন ঘুরে চলে যেতে নিলে আরিশ আরুর হাতটা ধরে ফেলল। বললে না তো নুপুরটা কেমন লাগছে? আরুষি আরিশের কাছে ফিরে এসে ওর গলাটা জড়িয়ে ধরে বলল, আপনি ঠিক যেমন, নুপুরটাও ঠিক তেমন। আচ্ছা, তাহলে এখন একটু ভালোবাসি। বলে আরুষিকে কোলে তুলে নিল। আরুষিকে কোলে করে ঘরে এনে খাটে বসালো। আরুষি দাঁড়িয়ে আরিশের টাইটা খুলে দিতে লাগলো। আরু পাখি, আজকে বাবাকে বলেছি বিয়ের কথা। কথাটা শোনা মাত্রই আরুষি থেমে গেল। তার মানে আরিশ সত্যিই নতুন করে আবার ওদের বিয়ের প্ল্যান করছে। ও ভেবেছিল হয়তো মজা করছে, কিন্তু তা আরিশ যে এতই সিরিয়াসলি নেবে সেটাও বুঝতেই পারেনি। আর ইউ সিরিয়াস? আমাদের পরশুদিন হলুদ সন্ধ্যা হবে, তার সঙ্গে আরাব আর সানারও হলুদ একসঙ্গে হবে। আরু অবাক হয়ে বলল, ওদের এঙ্গেজমেন্ট সেদিনই হবে। ও আচ্ছা, তা নয় ঠিক আছে, কিন্তু আমাদের বিয়েটা আবার না করলেই কি নয়? আরিশ মাগা চোখে তাকিয়ে বলল। কেন, তোমার কি কোনো সমস্যা আছে? আরু কিন্তু কিন্তু করে বলল, ঠিক তা নয়, মানে একবার বিয়ে হয়ে গেছে তারপর আবার একবার বিয়ে কেমন একটা দেখায় না? তুমি তো জানো আই ডোন্ট কেয়ার টু এনিওয়ান। কে কি ভাবলো না ভাবলো আমার তাতে কোনো যায় আসে না। কখনো ভাবিনি আর কখনো ভাববো না। আই হোপ তুমিও ঠিক তেমনভাবেই চলবে। আজকে আরু আরিশ সানা আরাফের গায়ে হলুদ একসঙ্গে। আজকে ওদের এনগেজমেন্ট হবে। সারা বাড়ি ফাঁকা, লোকজন নেই, কারণ বিয়ে সব কিছু কমিউনিটি সেন্টারেই হবে, তাই সেখানে লোকজনের ভিড়। আলাদাভাবে আর পার্লারে যায়নি ওরা, সেখান থেকে লোক আনা হয়েছে ওদের সাজানোর জন্য। কারণ এই সময় আরুর এতটা ধকল নেওয়া ঠিক হবে না বলেই সব কিছু বাড়িতেই ব্যবস্থা করা হয়েছে। তবে আরুর একটু লজ্জা লাগছে, কারণ সানার আরাবদের প্রথমবার বিয়ে হচ্ছে আর ওদের তো এটা নিয়ে দ্বিতীয়বার। যদিও প্রথম বিয়ের কথা কেউ জানে না, সেই কারণেই আরিশ নতুনভাবে সব কিছু যাচ্ছে। কথাটা ভাবতেই পর মুহূর্তেই আরুর মনে পড়ে গেল আরিশের বলা কথাটা। আমি যেমন কাউকে পরোয়া করি না, তুমিও কাউকে করবে না। হঠাৎ সানার কণ্ঠে আরুর ভাবনা ভেঙে গেল। কি রে, তোর ফোনটা এতক্ষণ ধরে বেজেই চলেছে, ধরছিস না কেন? কি এত ভাবছিস? ও বুঝেছি, আমার ভাইয়ের কথা ভাবছিস। আরু সানার কান ধরে বলল, আরাব ভাইয়ের কথা তুমি যেন ভাবো না, আমি ভাবলেই দোষ, তাই না? সানা দাঁত পার করে হেসে বলল, ফোনটা ধর, দেরি হয়ে গেলে কিন্তু আবার বকাবকি করবে। ফোনের রিংটংটা আছে আরু সেই শুনতে পায়নি তা নয়, তবে আরিশের ভাবনা ভেঙে অন্য কিছু ভাবতেই তার ইচ্ছেই করছিল না ওর। তাড়াতাড়ি ফোনটা ধরে অপর পাশ থেকে আরিশ বলে উঠল, আবার নতুন করে আমাদের বিয়ে হবে আরু পাখি। নতুন করে হবে তোমার আর আমার হলুদ, যেটা প্রথমবার লুকিয়ে লুকিয়ে হয়েছে। আমার হলুদের স্পর্শ পেলেও এইবার সকলের সামনে তোমাকে হলুদ ছোঁয়াবো। তবে তুমি তো জানো আমি কারো পরোয়া করি না, তাই যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত থেকো। আরিশ কি করতে চেয়েছে আরু তা বুঝতে পারল, ভেবেই মুচকি হাসি দিল। আপনি কোথায়? এই তো আরাভের বাসা থেকে পিক করতে গিয়েছিলাম, এরপর কমিউনিটি সেন্টারে যাচ্ছি। আরাভের বাড়ির লোক সবাই চলে গেছে, সাবধানে এসো কিন্তু। আমার বেবিটারও খেয়াল রেখো। আমি আম্মুর সঙ্গে তাড়াতাড়ি পৌঁছে যাব, দেরি হলে কিন্তু পানিশমেন্ট হাই হয়ে যাবে বলে দিলাম। আরুষি মুখের হাসির রেখা টেনে বলল, আমার কাছে তো ছবি চাইলেন না।
আপনার কি আমাকে দেখতে ইচ্ছে করছে না যে হলুদের পোশাকে আমাকে কেমন লাগছে? আরিশ মুখের হাসির রেখা ফুটিয়ে বলতে লাগলো, নতুনভাবে নতুন সাজে যখন তোমাকে দেখবো তখন সামনাসামনি থেকেই দেখবো, মোবাইলের স্ক্রিনে নয়। আচ্ছা, আমি এখন ড্রাইভ করছি, রাখছি। এখন নিজের আর আমার বেবিটার খেয়াল রেখো, আর তাড়াতাড়ি আসো। আমার আর তর সইছে না তোমাকে দেখার জন্য। ফোনটা কেটে দিল আরিশ। ভাবিকে খুব ভালোবাসিস তাই না? আরিশ আরাধ্যের কথার পরিবর্তে বরাবরের মতোই ওর চিরচেনা হাসিটা মুখে ফুটিয়ে তুলল। হাসিটা অনেক কিছুর প্রকাশ করে, তাই আর কিচ্ছু বলল না। হয়তো আরাব আরিশের মানেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। কমিউনিটি সেন্টারের সামনেই গাড়ি থামতেই হারু আর সানা দুজনেই গাড়ি থেকে নেমে গেল। চারিদিকে গান বাজছে, বিয়ের পরিবেশটা বেশ ভালোই জমেছে। দূরের স্টেজে আরও দুই পরিবার, তার সঙ্গে আফজাল সাহেব দাঁড়িয়ে রয়েছেন। আরিশ আর আরব ধীর পায়ে ওদের দুজনের দিকে এগিয়ে গেল। আরও চোখটা ছলছল করছে। ভালোবাসা পুরনো স্মৃতিগুলো রঙিন করতে চলেছে, হয়তো ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যায়, যেমনটা আজকে আরও অনুভব করছে। তবে আজকের দিনেই চোখের জল নয়, মুখে হাসি ফুটিয়ে তুলতে চাইছে আরও, তাই ঝটপট করে চোখের জলটা মুছে দিল। আরিশের দিকে হাসি মুখেই তাকালো। আরিশ এক নজরে আরুষিকে দেখেই যাচ্ছে, চোখের পলকও পড়ছে না যেন। এতদিনের অপেক্ষায় ছিল আরিশ, আজ যেন চোখটা আরুকে দেখেই সার্থক। হলুদ শাড়িতে হলুদ ফুলের মালায় পুরো হলুদ পরি লাগছে আরুষিকে। এমনভাবে কখনো দেখা হয়েই ওঠেনি আরুষিকে। আরিশের চোখও জল চলে আসার উপক্রম, তবু নিজেকে অনেক কষ্টে সামনে রাখছে। আজ ওদের ভালোবাসার পূর্ণতার প্রথম ধাপ। হঠাৎ করে আরিশ আরুকে কোলে তুলে নিয়ে স্টেজের দিকে হাঁটতে লাগলো। আরও তাড়াতাড়ি করে আরিশের গলাটা জড়িয়ে নিল। আরিশ ওকে কখনো আঘাত পেতেই দেবে না। আরও অবাক হলো না আরিশের কাজে, কারণ সে প্রথম থেকেই ওর জন্য প্রস্তুত ছিল। আরাবও সানাকে কোলে নিয়ে ভিতরে ঢুকলো। এতদিনে আরাবও রোম্যান্টিক হয়ে গেছে। সবার সামনে আরুকে নিয়ে গিয়ে আরিশ নামিয়ে দিল। সবাই মুচকি মুচকি হাসছে। অন্য সময় হলে আরও হয়তো লজ্জা পেত, কিন্তু আজকে ওর মধ্যে কোনো জড়তা বা সংকোচ নেই, অত্যন্ত স্বাভাবিক আছে। কিন্তু এদিকে সানার লজ্জায় শেষ। আরবের ওই খানিকটা হলেও লজ্জা লাগছে না পেরে মুচকি মুচকি হাসছে। আরুর পরিবারের সবাই এগিয়ে এলো ওদের দিকে। আরুর আম্মু বললেন, এবার তাহলে অনুষ্ঠানটা শুরু করা যাক। রেজওয়ানা আহমেদ বললেন, এবার শুরু করলেই ভালো। তাছাড়া আরুর মা শরীরটা যদি খারাপ হয়ে পড়ে তার দিকে একটু নজর রাখতে হবে। হারিশ মুচকি হেসে বলল, চিন্তা করবে না, যতক্ষণ আমি ওর সাথে আছি ততক্ষণ ওর কিচ্ছু হতে দিব না। আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো ভালো হবে, কারণ সানা আর আরবের এঙ্গেজমেন্ট যদি এখন হয় তাহলে বেটার হবে। আফজল সাহেব বললেন, এখনই হয়ে যাক তাহলে। সানা আর আরবের হাত দিয়ে দুটো আংটি দেওয়া হলো। ওরা দুজন দুজনকে পরিয়ে দিল। আরবের পরিবারের সকলেই খুশি। সানাকে উনি খুব পছন্দ করতেন প্রথম থেকে। সানা আর আরব স্টেজে বসে আছে। আরুষি সেই দিকে যেতে গেলে আরিশ থপ করে ওর হাত ধরে ফেলল। আরও আরিশের দিকে ঘুরে তাকালো, চোখের ইশারা করে আরিশকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আরিশ এক ঝটকায় আরুর হাত টেনে ওর সাথে মিশিয়ে নিল। আশেপাশে কি আছে না আছে কোনো কিছুই যেন ওর ধরাছোঁয়ার মধ্যেই পড়ছে না। আরুষি এবার বেশ লজ্জায় পাচ্ছে। আরিশ আরুষির থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, লজ্জা পাচ্ছ? বলেছিলাম না একদম লজ্জা পাবে না। আরু আস্তে আস্তে বলল, কি হয়েছে? ছাড়ুন, এখানে আশেপাশে সবাই দেখছে আর ক্যামেরাতেও রেকর্ড হচ্ছে। আরিশ এবার আরুকে বলল, যা হচ্ছে হতে দাও। বলেই নিজের পকেট থেকে আংটি বার করে আরুর হাতে পরিয়ে দিল। তারপর ওর হাতে একটা চুমু দিল। চারদিকে সবাই হাততালি দিচ্ছে। আরু ভাবতেই পারেনি যে আরিশ এমনটা করবে। আপনি কিভাবে? আমি বলে আরেকটা আংটি আরুর হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তুমি আমাকে পরিয়ে দাও। আরু খুশি হয়ে আরিশের হাতে আংটিটা পরিয়ে দিল। আংটি বদল শেষে আরিশ ওকে জড়িয়ে ধরলো। চারিপাশে সবার চোখে জল ওদের ভালোবাসা দেখে। দুজনকে স্টেজে বসানো হয়েছে। একে একে সবাই আরব আর সানাকে হলুদ ছোঁয়াচ্ছে। আরিশকে হলুদ ছোঁয়াতে আসলে আরিশ খানিকা খানকে থামিয়ে দিল। আম্মু ওয়েট, আম্মু ওয়েট।
বলে বাটি থেকে সামান্য হলুদ তুলে নিয়ে নিজের গালে লাগিয়ে নিল। তারপর আরুর মুখটা ধরে আরুর মুখে নিজের মুখটা লাগিয়ে আরুর মুখে হলুদ মাখিয়ে দিল। আরুষির কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। ভালোবাসাগুলো যেন নতুন করে রঙিন হয়ে যাচ্ছে। নাও, এবার তুমি হলুদ দাও। একে একে সবাই হলুদ দিয়েছে। চারিদিকে গান বাজছে। আরাব আর সানার হাত ধরে নিয়ে গেল আরিশ আর আরাফের কাজিনরা। নাচ করছে সবাই, আর আরু আর আরিশ দুজনেই বসে বসে দেখছে। ওরা গেলে ভিড়ের মধ্যে আরও সমস্যা হতে পারে, সেই কারণে আরু আরিশের কানে কানে বলল, আপনি যে আমাদের এঙ্গেজমেন্ট করবেন বলেননি তো? আরিশ আরুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল। আরু মুচকি হাসলো। আরুর হাতে হাত রেখে সম্পূর্ণ অনুষ্ঠানটা শেষ করলো আরিশ। কমিউনিটি সেন্টার থেকে সবাই ফিরেছে খুব টায়ার্ড। তারপর আবার কালকে বিয়ে নিয়ে সকলের মাঝে হাজারো ব্যস্ততা। আরু ছাদে দাঁড়িয়ে আছে এক প্রান্তে। আরিশ এক মগ কফি নিয়ে আরুর পাশেই দাঁড়ালো। কফি থেকে ধোঁয়া উঠছে। এই মাত্র যে আরিশ এটা বানিয়ে আনলো তারই প্রমাণ। আরু মুচকি হেসে আরিশের দিকেই তাকালো। এত রাতে আপনি আবার কফি বানিয়ে নিয়েছেন কেন? কফিটা একটু চুমুক দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, এনিথিং ফর ইউ আরু পাখি। কফির কাপটা আরও হাতে তুলে নিয়ে বেশ শব্দ করে চুমুক দিল আরিশ যে জায়গাটা স্পর্শ করেছে সেখানে। আরিশ সামনের দিকে একইভাবে তাকিয়ে বলল, কেমন লাগছে আরু পাখি? আবার নতুনভাবে সব কিছু, নতুনভাবে হলুদ, নতুনভাবে আবার বিয়ে, সব কিছুতে একটা অদ্ভুত ভালো লাগা আছে, তাই না? আরু আরিশের কাছে গিয়ে শক্ত করে আরিশকে জড়িয়ে ধরল। কেন এত ভালোবাসেন আমায়? এতটা না বাসলেও তো পারতেন। আরিশও ঠিক তেমনভাবেই আরুকে জড়িয়ে ধরল। তোমাকে আমি কতটা ভালোবাসি তা ঠিক জানি না, তবে এতটুকু জানি তোমার মাঝে আমার অস্তিত্ব, তোমাতেই আমি। আরুর কপালে ভালোবাসার স্পর্শ এঁকে আরিশ বলল, আজকে আর কোনো ভালোবাসাই দিতে পারলাম না আরু পাখি। সব ভালোবাসাগুলো কালকের জন্যই তুলে রাখলাম, না হয় একেবারে সবটা উজাড় করে দেব। আরু মুচকি হেসে আরিশের বুকে মুখ লুকালো লজ্জায়। সব সময়ের মতো আজকেও আরু বলল, কেন বারবার আমাকে এভাবে লজ্জা দেন বলুন তো? আমার বউটা লজ্জা পায় বুঝি? আগে তো জানা ছিল না। ধ্যাত! আরিশ মুচকি হেসে আরুকে নিজের সাথে চাপটে ধরল। আজ ওদের বিয়ে। কমিউনিটি সেন্টারে অনেকক্ষণ আগেই সানা আর আরু সাজুগুজু করে বসে আছে। এখন শুধু কাজে এসে বিয়ে পড়ানোর অপেক্ষা। আরু শরীরটা খুব একটা ভালো লাগছে না আজকে। বমি বমি ভাবটা না থাকলেও কেমন অস্বস্তি হচ্ছে সারা শরীর জুড়ে। এদিকে তো সানা লজ্জায় লাল হয়ে গেছে। আরবের কাজিনরা সানাকে নানান কথা বলেই লজ্জা দিচ্ছে। আরু সানার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ওরও আজ মনে পড়ছে সেই দিনের কথা, যেদিন একটা ভুল মানুষের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, আর আরিশ কীভাবে আরুকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছিল। সবই আল্লাহর ইচ্ছা। তিনি সবাইকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন আর আমাদেরকে একই সঙ্গে পৃথিবীতে পাঠান। তাই বৃথা আলাদাভাবে কাউকে পছন্দ করা বা ভালোবেসে একটা সম্পর্কে জড়িত হয়ে নিজেকে কষ্ট দেওয়াটা ভুল। লেখিকার একান্ত মন্তব্য, আর সেটাই বিশ্বাস করি। সানা লেহেঙ্গা পরেছে, তবে আরও লেহেঙ্গা পরেনি, শাড়িই পরেছে, কারণ আরিশ ওকে শাড়িতেই দেখতে চেয়েছে। হাত ভর্তি চুড়ি, গয়না, মুখের ভারী মেকআপ আর সম্পূর্ণ লাল বেনারসিতে আরিশের মায়াবতী লাগছে। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পড়িয়ে চলে গেলেন। সানা আরাফের বিয়ে সম্পন্ন হলো। তার সঙ্গে আরু আর আরিশ দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। কতজনেরই বা এমন সৌভাগ্য হয় নিজের প্রিয় মানুষটাকে বারবার নিজের করে পাওয়ার। সেই ক্ষেত্রে আরু হয়তো খুবই ভাগ্যবতী। মাঝখানে একটা পর্দা রেখে আরিশ আর আরুষিকে বসানো হলো। আরুষি, সানা আর আরাফের আরুষিকে বসানো হলো সামনাসামনি, তবে মাঝখানে রয়েছে একটা পর্দা, সামান্য কয়েক ইঞ্চি দূরত্বের মধ্যে। তবুও ভালোবাসাগুলো তো ভেদ করে একে অপরের সঙ্গে প্রকাশ পাচ্ছে। হয়তো ভালোবাসাটা এমনই, চাইলেও কেউ আটকাতেই পারে না, রাখতেই পারে না। আয়না দিয়ে আরিশ আরুর মুখটা দেখছে। এতক্ষণ ধরে এই সময়টারই অপেক্ষায় ছিল আরিশ। যেমনটা কল্পনা করেছিল তার থেকেও হাজার গুণ বেশি সুন্দর লাগছে আরুষিকে। আয়নাতে আরু আরিশকে দেখছে, তবে মাঝে মাঝে লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে, যেন প্রথমবার দুজন দুজনকে দেখছে। সেই রকমই একটা অনুভূতি কাজ করছে ওদের দুজনের মধ্যে। সানাকে আরাবদের
পরিবারের সবাই নিচে চলে গেছে। যাওয়ার সময় প্রচুর কান্নাকাটি করেছে সে। যতই হোক বাবা মা ওকে ছেড়ে থাকা একটি সন্তানের পক্ষে খুবই কষ্টকর। তবে তারা সকলেই নিশ্চিত যে সানার হাতটা তারা সঠিক মানুষের হাতে ধরিয়ে দিতে পেরেছেন। বাসর ঘরে বসে আছে আরু। তবে আজকে আর সেই প্রথম দিনের মতো ভয় লাগা কাজ করছে না। প্রথম দিন যেমনটা ছিল, তবে আজকের অনুভূতিতে তার থেকে সম্পূর্ণ আলাদা। তখন মানুষটার প্রতি ভয় থাকলেও এখন মানুষটার প্রতি হাজারো ভালোবাসা কাজ করছে। বাসর ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে, যেমনটা আরিশ আর আরু দুজনেই চেয়েছিল। বিছানাটা সম্পূর্ণ ফুলের সাজ্জায় সজ্জিত। অবশ্যই তা গোলাপ ফুলের, কারণ গোলাপ আরুর ভীষণ প্রিয়। সমগ্র ঘর জুড়ে এমন একটা ভালোবাসাময় অনুভূতি কাজ করছে। আর বিছানার মাঝখানে বসে আরু অপেক্ষা করছে আরিশের জন্য। কিছুক্ষণ পর আরুর প্রতীক্ষার অবসান ঘটে। আরিশ রুমে আসলো। আরু তাড়াতাড়ি করে উঠে গিয়ে আরিশের পায়ে সালাম করতে গেলে আরিশ আরুকে বাধা দিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। তোমার স্থান আমার পায়ে নয় আরু পাখি, আমার বুকে। এটা কবে বুঝবে তুমি? কদিন পরে বাবুর মা হবে, আর এখনো বুঝতে শিখলে না এগুলো? বলল আরুষের নাকি হালকা করে ঠোঁট চোয়ালো আরিশ। আরু নেশাগ্রস্ত চাহনিতে তাকিয়ে বলল, ভালোবাসি, অনেক, খুব বেশি ভালোবাসি আপনাকে। আপনার বুকের মাঝে সারা জীবন থাকতে চাই। এই স্থানটা আমার কাছে সবচেয়ে নিরাপদ বলে মনে হয়। সারা জীবন এভাবেই আমার পাশে থাকবেন, আর আমার হৃদয়ের স্থানে যেন সারা জীবন অক্ষুণ্ণ থাকে আমার জন্য। তবে এই হৃদয়ে এখন কি শুধুই তুমি? তুমি ছাড়াও যে আরো একজন আছে আরু পাখি। কথাটা শুনেই আরুর ভ্রু জোড়া কুঁচকে এলো। কৌতূহল নিয়ে বলল, কে এসে? আমি তোমার আর আমার ছোট্ট আরু পাখির কথা বলছি, যে তোমার মাঝি তার অস্তিত্বে বহন করছে। শাড়ি ভেদ করে হাতটা আরুর পেটে রাখতেই আরুর শরীরটা কেঁপে উঠল। আরিশের স্পর্শে যেন মাতাল হয়ে যাচ্ছে আরুষি। চাইলেও মানুষটাকে আজ আটকাবে না। আরিশ আরুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে নেশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আজ তুমি না চাইলে সমস্ত ভালোবাসা এনে দেবো তোমার কাছে। তুমি চাইলেও না করতে পারবে না আরু পাখি। কথাটা শোনা মাত্রই আরু চোখ দুটো বন্ধ করে আরিশের পাঞ্জাবির গলাটা শক্ত করে চেপে ধরল। আরিশ মুচকি হেসে আরুকে নিজের কাছে টেনে নিল। চোখটা বন্ধ থাকা অবস্থায় মাঝে মাঝে ছোট ছোট দুটো চোখ বারবার পিটপিট করে তাকিয়ে দেখতেই আবার চোখ বন্ধ করে ফেলছে অরি। দৃশ্যটা এতক্ষণ আরো নজরে না পড়লেও হঠাৎই চোখে পড়ল। অরে মামনি, তুমি এখনো ঘুমাওনি? কখন থেকে আমি তোমাকে ঘুমানোর চেষ্টা করছি, তুমি কেন ঘুমাচ্ছ না? তুমি দুপুরেও ঘুমাওনি, আর দেখো তো এখন কয়টা বাজে। আরু আরির কথা শুনে অবাক হয়ে গেল। ওর মেয়েটাকে কে ঘড়ি দেখতে শিখিয়েছে সেটাই বুঝে উঠতে পারছে না। তাছাড়া ও নিজেও তো শেখায়নি, তাহলে ও কি করে শিখলো? আম্মু, তুমি কি করে ঘড়ি দেখা শিখলে? আমি তো শেখাইনি। আরিশ পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে রুমের ভিতর ঢুকলো। তারপর হরির কাছে গিয়ে বিছানা থেকে ওকে কোলে তুলে নিয়ে বলল, আমি শিখিয়েছি আমার অরি মামুনিকে ঘড়ি দেখানো। কেন, তোমার কি কোনো সমস্যা আরু পাখি? চোখ দুটো ছোট করে সন্দেহ চোখে তাকিয়ে আরিশের কথা শুনে আরু আর কিছুই বলল না। ওখান থেকে উঠতে গেলেই আরিশ আরুর হাতটা ধরে ফেলল। আরিশ হাতটা ধরতে আরু আরিশের দিকেই ঘুরল। আরিশ প্রশ্ন করল, কোথায় যাচ্ছ আরু পাখি? কোথাও না। হঠাৎ করেই অরি চেঁচিয়ে উঠে বলল, পাপা দেখো 12টা বাজে। হরির কথা শুনে আরিশ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি 12টা বাজে। তারপর অরির দিকে একবার তাকিয়ে আরুর দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাপি 3rd ম্যারেজ অ্যানিভার্সারি আরু পাখি। আরু যে এটা শুনে অবাক হয়ে গেল ঠিক তেমনটা নয়। ও ভেবেছিল আরিশের হয়তো ব্যাপারটা মনে নেই, তাই সময়টা পার করার জন্যই বেলকনির দিকেই যাচ্ছিল। অরিকে কোলে নিয়েই আরিশ আরুকে ওর কাছে টেনে নিজের সাথে জড়িয়ে ধরল। অরি ওদের দুজনের কাণ্ড দেখে খিলখিল করেই হাসছে। 2 বছর বয়সী বাচ্চা মেয়েটা ভালোবাসা জিনিসটা ঠিক কি তা বুঝতেই শিখেছে নিজের বাবা মাকে দেখে। ওর পুরো নাম আরিশফা। ভালোবেসে সবাই ছোট করে অরি বলেই ডাকে। ঘড়ি দেখাটা আরিশই অরিকে শিখিয়েছে, যাতে 12টা বাজলেই অরিও আরুকে উইশ করতে পারে। অরির তো উত্তেজনায় শেষ হচ্ছিলই না যখন জানতে পারলো যে ওর মামার আর পাপার বিবাহ বার্ষিকীর কথাটা। বিবাহ বার্ষিকী জিনিসটা ঠিক কী তা অরির ক্ষুদ্র মস্তিষ্কের ধারণায় না থাকলেও এটা যে কোনো একটা বিশেষ দিন ওর জন্মদিনের মতোই তা ওর মনে গেঁথে গিয়েছে।
অরি আরিশের কোলে থেকে নেমে গেল। আরিশ অরির দিকে তাকিয়ে বলল, কি হলো মাম্মাম? আজ তোমার আর মাম্মামের ডে, তাই তুমি রোজ মাম্মামকে কপালে আর গালি যেভাবে কিসি দাও, আদর করো, আজকেও করবে আমি জানি। আর আমি দেখে নিলে আমার বুঝি লজ্জা করে না? বলেই ছোট ছোট হাত দুটো নিয়ে মুখ ঢেকে নিল লজ্জায়। আরিশ আর ওরও দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে ফেলল। তা দেখেই অরি একটু ভাব নিয়ে বলল, জানি তো এখন আমার কথা শুনে হাসি পাবে, তার জন্যই তোমাদের দুজনের মাঝখান থেকে এখন আমি থাকছি না বাপু। আমি এখন সানা আন্টির ঘরে গেলাম, ওখানে হৃদয় ভাই একা একা আছে, আমিও ওর সাথেই ঘুমাবো। বলেই গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে অল দ্য বেস্ট জানালো দুজনকে। হারু তো ওর মেয়ের কাণ্ড দেখেই হতভম্ব। আরিশ মুচকি হেসেই ওর দিকে তাকালো। তাকিয়ে হারুর চোখের পাতাতে ভালোবাসার পরশ এঁকে পকেট থেকে একটা ডায়মন্ডের প্যান্ডেল বার করে হারুর গলায় পরিয়ে দিল। হারুর চোখ দুটো ছলছল করছে আজ। দেখতে দেখতে 3 বছরের ভালোবাসাটার দীর্ঘ সময় পার করলো ওরা। এভাবেই মৃত্যু পর্যন্ত চলবে ওদের ভালোবাসা। আর বারবারই আরু আর আরিশের ভালোবাসা গভীর হবে। আরিশ আরুর কোমর ধরে নিজের কাছে এনে বলল, আমি তোমাতেই আসক্ত ছিলাম, আজও আছি, আর আজীবন থাকবো আরু পাখি। আমিও ভালোবাসি, খুব বেশি ভালোবাসি।